ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তো আগের লাইফটা আনফরচুনেটলি একটু সমস্যা হয়ে গেছিল, আমরা আবার নতুন করে শুরু করতেছি। ওকে, তো সবাই একটু জয়েন দাও। আমরা মেইনলি আমাদের এই প্রত্যেকটা পডকাস্টে আমি এমন মানুষদের সাথে কথা বলবো যারা হয়তোবা কোনো সেলিব্রিটি পার্সন না, বা হয়তোবা তোমার ওরকম কেউ না, বাট এক্স্যাক্টলি তোমাদের মতো, বা এখন যারা লাইভটা দেখতেছো, তোমরা যারা স্টুডেন্টরা আছো, তো তোমাদের আসলে যেই ধরনের মানুষের গল্পগুলো শোনা দরকার, অল্প করে, বেশিক্ষণ সময় না, 20 মিনিট বা 25 মিনিট সময় নিয়ে তোমাদের আসলে যাদের গল্পগুলো শোনা দরকার, বা যারা এক্স্যাক্টলি তুমি যে জায়গাটাতে এখন বিলং করতেছো, যে তুমি হয়তো বা একটা ভার্সিটিতেও চান্স পাও নাই, সামনে হয়তো বা গুচ্ছ আছে, হাজী দানেশ, কুমিল্লা, এছাড়া তেমন কোনো অ্যাডমিশন তোমার সামনে নাই। তো এই যে তোমার মতো জায়গাগুলোতে থেকে তোমার আগের বছরে বা তার আগের বছরে, মানে এক্স্যাক্টলি তুমি যে জায়গাটাতে বিলং করতেছো, সেই জায়গা থেকে যারা হচ্ছে তোমার একটা চরম লেভেলে কামব্যাক দিয়ে আসছে, আমরা জাস্ট প্রত্যেকদিন সন্ধ্যা 6টায় আমরা তাদের গল্পগুলো শুনবো। তো এখন বলতে পারো, ভাইয়া এদের গল্প শুনে আমার লাভটা কি হবে? এটা তোমার একটা প্রশ্ন আসতে পারে, যে ওদের গল্পটা শুনে আলটিমেটলি তোমার কি লাভটা হবে? তো তোমার লাভটা হবে হচ্ছে কি, দেখা যাবে কি কারো না কারো একটা গল্পের সাথে, বা কারো না কারো একটা সমস্যার সাথে তোমারটা মিলে যেতে পারে। তো ওই মানুষটা কিভাবে আসলে এই জায়গা থেকে কামব্যাক দিছে, বা তার সমস্যাটা থেকে কিভাবে আসলে সে কামব্যাক দিয়ে আসছে, সেই জিনিসটা হচ্ছে কি তুমি এখানে জানতে পারবা। এবং তোমার কোনো একটা ভাই হইতে পারে যে সে অনেক পরিমাণে ফ্যামিলি ডিপ্রেশনে ছিল, আর ফ্যামিলি প্রবলেমে ছিল। এখানে এমনও হইতে পারে 40-50 জন স্টুডেন্ট আছে যারা কিনা আমার ফ্যামিলি ডিপ্রেশনে তোমরা থাকতে পারো। তো ওই জায়গাগুলো কিভাবে ম্যানেজ করছে। সব থেকে বড় যে প্রবলেমটা, যে একটা স্টুডেন্ট বা তুমি যখন একটার পর একটা জায়গায় চান্স পাচ্ছ না, এই না পাওয়াতে আসলে তোমার কি কি প্রবলেম গুলোর জন্য চান্স পাচ্ছ না, সামনে যে একটা এক্সাম বাকি আছে, ওই একটা এক্সামে তুমি আসলে কিভাবে চান্স পাবা, বা তোমার কি কি পদক্ষেপ গুলো নেওয়া উচিত, এই জিনিসগুলো তোমরা অল্প করে তোমরা তাদের থেকে জানতে পারবে ইনশাল্লাহ। তো তোমরা হয়তো বা অনেক সময় তোমাদের কোনো বড় ভাই পাও না, বা তোমার সাথে মিলে যায় এরকম কোনো বড় ভাই হয়তো বা পাও না, বা বড় আপু একটা পাও না, যার থেকে হয়তো বা তুমি তোমার জার্নিটা শুনতে পারবা, বা তুমি তোমার একটা সাজেশন নিতে পারবা। সো আমরা এই ব্যবস্থাটা করে দিচ্ছি। আমরা আগামী কয়েকটা দিন প্রত্যেকদিন একজন বা দুইজনকে গেস্ট করে আমরা নিয়ে আসবো, আমাদেরই স্টুডেন্ট ছিল যারা, এবং যাদের আসলে কামব্যাক গুলা খুবই খুবই সুন্দর কামব্যাক ছিল, অনেক জায়গায় ব্যর্থতার পর তারা ঘুরে দাঁড়াইছে, এবং আলহামদুলিল্লাহ এখন একটা ভালো জায়গায় পড়াশোনা করতেছে, ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতেছে। তো এই জিনিসগুলো যখন তোমরা জানতে পারবা, তখন তোমাদের নিজেদের কাছে একটা ভালো লাগা কাজ করবে, এবং তুমি তোমার পদক্ষেপটা নিতে অনেক বেশি হেল্পফুল হইতে পারবে ইনশাল্লাহ। তো আমরা আজকে এমন একজন গেস্টকে নিয়ে আসছি, হয়তোবা তোমরা এই ভিডিওটার দেখে বুঝতে পারতেছো, যে টাইটেলটা দেখে বুঝতে পারতেছো নামটাকে। হামজাকে হয়তোবা তোমরা অনেকেই চিনো, আমি একটু পরে হামজাকে স্ক্রিনে নিয়ে আসতেছি। হামজা যেহেতু আমাদের এই স্টুডেন্ট ছিল, এবং সে বর্তমানে একটা জায়গায় পড়াশোনা করতেছে, তো হামজা কিন্তু এখন হয়তো আমাদের মেন্টর হিসেবে আছে, বা তোমরা যারা আমাদের গুচ্ছতে প্রিপারেশন নিবা আমাদের ওসমাইয়ের সাথে, তাদেরকে তুমি গাইডলাইনের জন্য তোমাদের হামজা ভাইকে পাবা। তো আমরা একটু হামজার জার্নিটা শুনবো, এবং সে আসলে কি কি পদক্ষেপ গুলো নিছিল। 16টা জায়গায় ব্যর্থ হয়েছিল, ঠিক আছে? তো সেই পদক্ষেপ গুলো আমরা এখন অল্প করে শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমরা হামজাকে আমি স্ক্রিনে দিচ্ছি। তো আচ্ছা, ঠিক আছে, আমরা হামজাকে এখন স্ক্রিনে রাখতেছি, একটা মিনিট জাস্ট। আচ্ছা, আমি একটু হামজাকে স্ক্রিনে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওকে, আশা করি সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ। সবাই কি লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা, এই যে তোমাদের হামজা ভাইকে নিয়ে আসছি। হামজা, কি অবস্থা বলো তারপর। আসসালামু আলাইকুম ভাইয়া। হামজা, কি শুনতে পাচ্ছ? আচ্ছা, জি তো ভাইয়া। আমরা আসসালামু আলাইকুম। ছোট পরিচয়টা দিয়ে দাও। আমি মোটামুটি তোমার একটা পরিচয় দিয়ে ফেলছি। তুমি তোমার পরিচয়টা দিবা, কয়টা জায়গায় আসলে ফেলিয়ার ছিল, সবকিছু একটু ছোট করে একটা পরিচয় দিয়ে দাও, এরপর আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ হামজা।
আমি পড়াশোনা করতেছি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে। আহ, তোমরা ইতিমধ্যে আমার অনেক গাইডলাইন দেখছো। তোমরা ইতিমধ্যে অনেকে আমার নাম জানো। সো আজকে এই তো তোমাদের জন্যই আজকে কিছু কথা বলতে আসলাম। তো এখন যে জিনিসটা আসলে আমরা যেহেতু সময়টা কম নিব, তো তুমি আসলে কয়টা জায়গায় ফেলিয়ার ছিল এবং ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইম পর্যন্ত তোমার অ্যাডমিশন জার্নিটা বলবা, যে কোথায় কোথায় তুমি পরীক্ষা দিছো, কোথায় কোথায় মিস ছিল, বা আলটিমেটলি আসলে তুমি কোন জায়গাটাতে চান্স পেয়ে গেছো, এবং ছোট্ট করে জাস্ট তোমার অ্যাডমিশন জার্নিটা জাস্ট ওদের সামনে একটু তুমি প্রেজেন্ট করো, এবং কিভাবে আসলে তোমার কামব্যাকটা হয়েছে এটাও তুমি একটু বলতে পারো। জি ভাইয়া, আসলে প্রথম তো আমি এইচএসসি 23 ব্যাচ। তো এইচএসসি 23-এর পর আমার ফ্রেন্ড সবাই মিলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শুরু করে। আমার কলেজ তো বিএফ শাইন কলেজ। তো ওখান থেকে ফার্স্ট টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা উদ্ভাসে যখন ভর্তি হলাম, তো উদ্ভাসে ভর্তি হওয়ার পর তখন রিয়ালাইজ করলাম কয়েকটা এক্সাম দেওয়ার পর, উইকলি এক্সাম, কয়েকটা এক্সাম দেওয়ার পর যে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ওইভাবে মেক হচ্ছে না। আমি নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারতেছি না। কোয়েশ্চেন প্যাটার্নটা আমার সাথে হচ্ছে না। তবু চেষ্টা করলাম। তো এইভাবে অ্যাডমিশনের একটা ৩ মাস যখন চলে গেল, প্রথম পরীক্ষা দিলাম আমি আমার বুয়েট। তো বুয়েট একটা স্বপ্নের জায়গা সবার। তো বুয়েটে যখন পরীক্ষা দিলাম, তো দেখলাম পরীক্ষা এভারেজ। তো ওই এভারেজ পরীক্ষায় বুয়েটের মতো জায়গায় তো হবে না। তো ঠিক আছে, হলো না। বুয়েট দিয়েই আমার অ্যাডমিশন জার্নি স্টার্ট হয়েছিল। তার আগে মেডিকেল দিয়েছি। তো মেডিকেল প্রিপারেশন তো ছিল না, ওই প্রিপারেশনটা নিয়ে তো টালমাটাল একটা অবস্থা ছিল আমার ফার্স্ট টাইমের একটা প্রিপারেশনে। তো প্রিপারেশন যখন ডে বাই ডে গেল, সামনে বড় বড় ইউনিভার্সিটি গুলো পরীক্ষা আসলো। তো পরীক্ষার জন্য পড়া শুরু করলাম। এখন যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষা হচ্ছে না, বা আমি যখন রিয়ালাইজ করলাম এটা আমার দ্বারা হবে না, তখন ফোকাস করলাম মেইনলি আমি ভার্সিটির দিকে। তো অ্যাডমিশন জার্নিতে ভার্সিটি তো প্রথম থেকে পড়ি নাই। তো ওই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিয়ে ওটাও সঠিকভাবে হয় নাই। তো ফার্স্ট টাইমের একটার পর একটা এক্সাম দিলাম। প্রায় সবগুলো এক্সাম দিই নাই তো, অনেকগুলো এক্সামই দিয়েছি। যেমন ঢাকা ইউনিভার্সিটি আরেকটা স্বপ্নের জায়গা। এক্সামটা খুবই হচ্ছে মানে এমসিকিউ পার্টটা হলেও রিটেন পার্টটা হয় নাই। তো ওই একটার পর একটা ফেইলিয়ার আমার লাইফে তখন আসা শুরু করলো। ফার্স্ট টাইমের কি ওই যে প্রিপারেশনটা আমি নিতেছি, তো নিয়ে আমি মনে করতেছি যে আমি তো পড়ছি, আমার তো পড়া হয়ে গেছে, একটা চ্যাপ্টার যখন পড়লাম। বাট এক্সাম হলে যে আমার সেই সেম কন্ডিশন, আমি কোশ্চেন ধরতেছি, সবকিছুই আমি চিনতেছি, বাট কোশ্চেন যে আমি কিভাবে কোশ্চেনটাকে রিয়ালাইজ করব, কোশ্চেনটাকে সলভ করে আমি শর্ট টাইমের মধ্যে করে আসব। আমি আফটার অল যখন একটার পর একটা এক্সাম ঢাকায়, আমার কোনো এক্সামে হলো না। তো ফার্স্ট টাইমে লাস্ট আমার চান্স ছিল জাহাঙ্গীরনগর। তো জাহাঙ্গীরনগর এক্সামে বসার পর আমি খুব প্রিপারেশন নিয়েছিলাম জাহাঙ্গীরনগর এক্সামের আগে। ফার্স্ট টাইমে যেহেতু ফার্স্ট টাইম শেষ হয়ে যাচ্ছে, অ্যাডমিশন লাইফ শেষ হয়ে যাচ্ছে, খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল সবকিছু। তো ফার্স্ট টাইমে যখন আমি জাহাঙ্গীরনগরের জন্য খুব পড়লাম, প্রিপারেশন নিলাম জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য, পরীক্ষায় আমার মোটামুটি মনে হলো যে হ্যাঁ ভালো হয়েছে, বাট এট দ্য রেজাল্ট সেই আমার রেজাল্ট জিরো, হলো না। তো ফার্স্ট টাইম এক্সাম শেষ। তো ইতিমধ্যে আমার আশেপাশের অনেকের, সবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয় হয়ে গেল। আমার ফ্রেন্ড সার্কেল আমরা যারা ছিলাম অনেকেরই হয়ে গেছে। আমরা 5 জন, আমার একটা ক্লোজ ফ্রেন্ড সার্কেল ছিল। তো তার মধ্যে 3 জনেরই হয়ে গেল, আমি এবং আমার একটা ফ্রেন্ড ছিল। তো যখন দেখলাম আশেপাশে সব হয়ে গেল, ওই মোমেন্টটা রিয়ালাইজ, কি বলবো ভাইয়া, একদম নিজের ভিতর চাপা কষ্ট, বলতে পারি না কাউকে। ফ্রেন্ড সার্কেলের সাথে গেলে মনে হয় না ঠিক আছে, একটা সময় অনেক হাসি খুশি আমরা সবাই মিলে, বাট ওরা তাদের এক্সামের গল্প করতেছে, তারা চান্স পেয়েছে বিশ্ববিদ্যালয়ে, তারা যাবে, ক্যাম্পাসে যাবে, তারা ক্যাম্পাস নিয়ে কথা বলতেছে। আমি পারতেছি না আসলে, আমার ওই কথাটা বলার আর কোনো ওয়ে নাই, কারণ এক্সাম শেষ হয়ে গেছে। এখন দিতে দিতে গেলে সেকেন্ড টাইম আমাকে এক্সাম দেওয়া লাগবে। তো দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, ফ্রাস্ট্রেটেড খুবই ছিলাম। মানে কি বলবো, তখন ওই সময়টা মনে হতো যে এমনই একটা টাইম, যে টাইমটা আমি আমার নিজের হাতে আমি নষ্ট করে ফেললাম আসলে। যে ওই 3টা মাস যদি আমি একটু সিরিয়াস হয়ে প্রিপারেশন নিতাম, বা কোন একটা এক্সামের আগে যদি আমার মাইন্ডসেটটা টোটালি এক্সামের মধ্যে রাখতাম, যদি আল্লাহ তাআলা কবুল করতো, তাহলে তো আমি আজকে এদের সাথে বা আশেপাশে আব্বু আম্মুর সামনে কথা
বলতে পারতাম সুন্দর মতো করে, আমিও আমার চান্স পাওয়ার গল্পটা বলতে পারতাম। তো ওই সময়টা পরিবার থেকে, আমি ঢাকায় যখন ছিলাম তো ডিসিশন নিলাম, আমার আব্বু বলছিল তাহলে সেকেন্ড টাইম দাও, হুম। সেকেন্ড টাইম প্রিপারেশনটা নাও, সেকেন্ড টাইম দিতে পারলে তো তোমার জন্য ভালো। তো আমি ফার্স্ট টাইম অনেক ভাবলাম, পরে ভাবলাম ঠিক আছে, যেহেতু আমার ফ্রেন্ড সার্কেল তো পাবলিকেই পড়ে, তাহলে আমি আরেকটা লাস্ট ফাইট দিতে পারি। সো ওই চিন্তাটা থেকেই আমার সেকেন্ড টাইম হচ্ছে প্রিপারেশনটা নেওয়া। তো সেকেন্ড টাইম প্রিপারেশনে এসে আমি সব থেকে বড় যেই হচ্ছে বাধাটা পেলাম, সেটা হচ্ছে আমার কনসেপ্টে আমার বাধা পাচ্ছি। ফার্স্ট টাইম তো প্রিপারেশন নিয়ে, বাট আমার এক্সামের থ্রিলিংস গুলো আমার ভালোভাবে জানা আছে, কোন এক্সামে কি হল কন্ডিশন ছিল, আমি তো জানি আমার ল্যাকিংস গুলো কোথায়। তো আরেকটা কথা যেটা হচ্ছে, আমি যেই যে জায়গা থেকে এসেছিলাম, হয়তো বা আপনার প্রথম পডকাস্ট আমি বলেছিলাম ভাইয়া, আপনার ফার্স্ট আমাদের এগ্রিকালচার হুম। এক্সাম এইচএসসি 23 এর ফার্স্ট এগ্রিকালচার এক্সামে হ্যাঁ, হ্যাঁ, মাইক্রো সাজেশন যেটা বুঝতে ছিল, পেরেছি। হ্যাঁ, তো ওই একটা রাত্রেবেলা ওই ছোট একটা রাত্রেবেলা সাজেশন ছিল। যখন ছোট্ট একটা সাজেশন, 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠার একটা সাজেশন ছিল, খুবই শর্ট, বায়োলজি প্লাস হ্যাঁ, কেমিস্ট্রি হ্যাঁ। ফিজিক্সে খুবই শর্ট। সো আমার যখন আমি এক্সাম হলে বসেছিলাম, তখন আমার ওই মাইক্রো সাজেশনটার কথা খুবই আমার চোখে ভাসতেছিল, আসলে সত্যি কথা বলতে এটা টু মাই হার্ট আমি আচ্ছা, বলতে আচ্ছা। পারি, ওই মাইক্রো সাজেশনটা আমার এখনো পর্যন্ত মনে আছে। সো ওই সাজেশন থেকে 24 আমার টা করে মার্কস বায়োলজি ছিল, আমার বুঝছো? ওইটা ওইটা মনে হয় আমরা 8 পেজ না 12 পেজের বানাইছিলাম। তো ওটা লাস্ট নাইটের জন্য আরকি, মানে শেষ রাতের জন্য। তো ওইটা আমরা জি 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 বাকৃবিতে একদম হার্ড কপি দিয়েছিলাম, আর অন্যগুলাতে হচ্ছে স্টুডেন্ট হচ্ছে, তুমি কোথায় ওই ছিল, সিট ছিল? জি জি, আমার তোমার শেরে সিট কোথায় বাংলাতে ছিল? সিট ছিল, আমার ঢাকাতে শেরে বাংলাতে সিট ছিল, পরে আপনি পিডিএফ নিয়ে আচ্ছা তোমার আমরা কাছে। এটা অনলাইন থেকে কপি সংগ্রহ করছিলাম। তো সত্যি কথা বলতে হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। ওই মানে আমি যখন এক্সামে বসছি শেরে বাংলাতে, ওই শেরে বাংলার বায়োলজি পার্টটা যখন আমি পরীক্ষা দিতেছি, আমার না চোখে লেগেছিল, নট অনলি বায়োলজি পার্ট, ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ অলসো। ওই সময়টা আমি অনেক অনেক কমন, বাট ওই সময় কাটমার্ক হিউজ ছিল। এইচএসসি 23 সময় হুম, হুম। এগ্রিকালচারের কাটমার্ক বুঝতে হিউজ পেরেছি। হয়ে গেছিল, বাট এভারেজ হুম, মার্ক হুম। আমার এসেছিল 50-60 এদিকে। তো তো ওইটাও হলো না। তো তারপর তো আপনাদের সাথে জার্নি শুরু, যখন আমি দেখলাম যে ছোট্ট একটা মাইক্রো সাজেশন যেটা থেকে আমি আমার এতটা পজিটিভ ফিল পেয়েছি, তো আমার জার্নিটা যদি আমি এখানে শুরু করি, আমার ল্যাকিংসটা আমি ভাইয়ের সাথে বলবো, তখন আপনার সাথে কথা বলছি, পেজে আমি মেসেজ দিয়ে তখন কথা বলা শুরু। তো গুচ্ছে ওই কোর্সটাতে আমার এই যে পথ চলা শুরু আমাদের। তো গুচ্ছে কোর্সটাতে যখন আমি বিশেষ করে আমি বলবো যে আমার কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে ওই ক্লাস প্লাস পরীক্ষা, যেটা আমার প্রিন্টেড মডেল টেস্ট, এটা আমার জন্য হিউজ বেনিফিশিয়াল একটা দিক ছিল। এইখানে কি বলি দেখো, মানে প্রিন্টেড মডেল টেস্টটা আসলে স্টুডেন্টরা, আমি জানি না যারা শুনতেছো, স্টুডেন্ট আসলে প্রিন্টেড মডেল টেস্টটাকে কতটা গুরুত্ব হিসেবে নেয়। তোমরা যখন দিতা, তো এটা আসলে কতটা ইফেক্ট ফেলে, মানে আমরা তো অনলাইন এক্সাম প্লাস প্রিন্টেড এক্সাম দুইটাকেই তোমাদের আমরা প্রোভাইড করতাম, বাট আসলে প্রিন্টেড মডেল টেস্ট আসলে কতটা ইফেক্টিভ ছিল এটা একটু বলো তো, কারণ এটা খুব ইউনিক একটা জিনিস, তো সচরাচর স্টুডেন্টরা পায় না এই জিনিসটা, ওরা হয়তো গুরুত্বটা অনেকেই বুঝতে পারে না জিনিসটা। প্রিন্টেড মডেল টেস্টটা ভাইয়া গুরুত্বপূর্ণটা এতটা গুরুত্বপূর্ণ কখন, তখন যখন আমি একটা অধ্যায় ক্লাস করলাম, আজকে যেমন আপনি বায়োলজির একটা শোষণ বা ওই আগের যে একটা ক্লাস করাইছিলেন, তো ওইটার পর যখন আপনি প্রিন্টেড মডেল টেস্টটা আমরা দিতেছি বাসায়, এটা আমার ফুল এক্সামের একটা হল প্রিপারেশন হয়ে যাচ্ছে। আমি ওই কোয়েশ্চেনটার কি ধরনের কোয়েশ্চেন আসলে আমি কিভাবে শুরু করব, উত্তরগুলা বা কনফিউশনের অপশন গুলা, ওইগুলা বাসায় বসে যখন আমি একটা সিরিয়াস মোমেন্টে, ধরেন আমি একটা টাইম সেট করে নিয়েছিলাম, টাইম সেট করে আমি যখন একটা পরীক্ষা দিচ্ছি, তো ফুল আমার ওই মোমেন্টটা কিভাবে আমি এক্সাম হলে ইউজ করব, এই প্রিপারেশনটা হয়ে যায়। আর সব থেকে বড় কথা, প্রিন্টেড মডেল টেস্ট এমন ছিল ভাই, আমাদের অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলা, যেটা আমাদের গুচ্ছের জন্য যেটা ছিল, ওই এই জন্য আমি বারবার প্রিন্টেড কোয়েশ্চেনের এই একই কোয়েশ্চেন আমি সলভ করতাম। কারণ ওই টাইমটা একটু নিজের ফ্রাস্ট্রেটেড কাজ করতো, বাসায় কথা বলতাম না ওইভাবে। তো আব্বু আম্মুর একটা কথা, বাইরের আশেপাশে, তো ওই প্রিপারেশনটা আমি ক্যারি অন করেছিলাম ঠিক এইভাবে। আর সব থেকে বড় কথা, আমি একটা কোর্স কেন্দ্রিক নিজের মন মানসিকতা ফোকাস করেছিলাম, কারণ বাজারে বহুত কোর্স ছিল, সব কোর্সে আমি যে পরীক্ষা দিয়ে আমি নিজের প্রিপারেশনটা ওইভাবে গ্রো আপ করবো, আমি এই মেন্টালিটিটা রাখি নাই। আমি যখন একটা জায়গায় পড়ছি, আমি জানি আমার ভাইয়া কিভাবে পড়াইতেছে, আমি জাস্ট ভাইয়ার সাথে ওই গ্রো আপটা আমি নিজের মধ্যে করেছিলাম, যে ভাইয়া এইভাবে পড়াচ্ছে, তাহলে আমি নিজের মধ্যে এইভাবে করে আমি এক্সাম হলে যেন আউটপুটটা আমি ঠিক এইভাবে দিয়ে আসতে পারি। আমি সেই জন্যই আমি নিজের সাথে একটা মেন্টাল সেট আপ করে নিয়েছিলাম। প্রিন্টেড মডেল টেস্ট প্লাস আরেকটা জিনিস আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা হচ্ছে অধ্যায় শেষের মোস্ট ইউজফুল যে আরেকটা কোশ্চেন, শীট, প্র্যাকটিস শীট, যেটা প্রিন্টেড মডেল টেস্টের সাথে প্র্যাকটিস যে শীটটা আমার এখনো মনে আছে। আমি এখনো বলতে পারবো যে আমাদের টাইমে আপনি 50টা বা 60টা করে কোশ্চেন দিতেন,
শুধুমাত্র একটা অধ্যায়ের একটু বেশি কোশ্চেন দিয়েছিলেন, আমার এখনো মনে আছে। মানে ওই কোশ্চেন গুলাই আমি জাস্ট বারবার প্র্যাকটিস করতাম, কারণ আমি বেশি পড়বো না, মানে আমি সেট আপই করে নিয়েছিলাম যে এবারেই আমার মানে লাস্ট চান্স, যখন আমি ওভারফ্লোতে আমি নিজেকে ভাসাবো না, আমার যতটুকু আছে আমি যতটুকু পাচ্ছি আমি ততটুকু কম্প্যাক্ট আকারে যদি আমি পরীক্ষার হলে দিয়ে আসতে পারি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা কবুল করবে, এরকম আমি একটা মাইন্ডসেট আমি করেছিলাম। সো ওইভাবেই আগানো। তো প্রথম দিক থেকেও বিউপি পরীক্ষা দিলাম, ওটা ইংলিশ ভার্সনে ছিল, তো ফার্স্টেড ওখান থেকে সেকেন্ড টাইমেও শুরু হচ্ছিল। পরে আপনি আপনার আমি জাস্ট প্রত্যেকটা এক্সাম দিয়ে এসে জাস্ট চিন্তা করতাম, মানে আপনি তো লাইভে আসতেন, কথা বলতেন আমাদের সাথে, তো ওই সময় আমি বলার চেষ্টা করতাম, ভাই এবারও তো আমি মেন্টালি তো ওইভাবে আর করতে পারলাম না এক্সাম হলে, তো ওইভাবে তার পারতেছি না। তো আমার এখনো রিমেম্বার আছে, কুমিল্লা ইউনিভার্সিটি এক্সামের আগে আপনি আমাদের কুবির জন্য যেই হচ্ছে আবারও ওই ক্লাস নেওয়া শুরু করলেন, ম্যারাথন ক্লাস নেওয়া শুরু করলেন আমাদের টাইমে। তো ওই ম্যারাথন ক্লাসটা আমি ডিসাইড করছিলাম যে আমার যা প্রিপারেশন আছে, তো এখন এই প্রিপারেশন আমার কনসেপ্ট অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আমি ওই ম্যারাথন ক্লাসগুলো যে 5 ঘন্টা বা 4 ঘন্টা, ওই ম্যারাথন ক্লাসে যতগুলা কোয়েশ্চেন সলভ করতেন, প্লাস আমার প্র্যাকটিস শিট ছিল, প্লাস আমার হচ্ছে যেটা প্রিন্টেড পরের পেজ ছিল, এই কোয়েশ্চেন গুলার বারবার আমি প্র্যাকটিস করতাম। তো আলহামদুলিল্লাহ আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকেই আমার আমার কামব্যাক শুরু হয়েছিল, ইনশাআল্লাহ ওখানেই আমার প্রথম আমার মেরিট আসে। তো ওখান থেকে আমার আচ্ছা, শুরু। পরে তো আমার আমি ওই একটু বলি, প্রিপারেশন লাইভটা যারা দেখতেছো, আমার মেরিট লাইভটা যারা আসছিল, দেখতেছো, পরে তো গুচ্ছে কামব্যাক আসলো। আচ্ছা, তো লাইভটা যারা দেখতেছো তোমাদেরকে বলি, সামনে কিন্তু তোমাদের হাজী দানেশ এবং কুমিল্লার পরীক্ষা আছে। তো গুচ্ছ তো আরো পরের হিসাব, তাই না? গুচ্ছ কিন্তু আরো প্রায় 2.5 মাস দূরে আছে। তো নিজের মাইন্ডসেটটাকে এমন ভাবে একটা নির্ধারণ করো যে গুচ্ছ পর্যন্ত যাতে না যাওয়া লাগে। তুমি দেখো হাজী দানেশের সিট আছে টোটাল কয়টা? 2টা ইউনিটে তোমার 1000 সিট। তুমি দেখবা কুমিল্লাতে সিট হচ্ছে 300। তাহলে এই 1300 সিটের মধ্যে যাতে তোমার একটা জায়গা হয়ে যায়। তুমি হাজী দানেশও ভালো সাবজেক্ট পাবা, কুমিল্লাতেও গেলে দেখবা অনেকগুলো ভালো সাবজেক্টের কিন্তু জায়গা আছে। তো এই যে গুচ্ছের যে একটা সময়টা সামনে আসতেছে, ওইটা কিন্তু তোমাদের জন্য আরো বেশি প্যারাদায়ক একটা সময় হইতে পারে। কেন বলতেছি, দেখো এখন কিন্তু তুমি অনেকগুলো এক্সাম তোমার সামনে চলতেছে, বা একটার পর একটা এক্সাম আসতেছে, হয়তো একটা ফ্যামিলিকেও বোঝাইতে পারতেছো না 2 দিন পর একটা এক্সাম, 3 দিন পর একটা এক্সাম, বাট যখন তোমার লাস্ট ভরসা হয়ে যাবে গুচ্ছ, তখন কিন্তু হয়তোবা তুমি মাইন্ড সেট আপটা যদি এভাবে তৈরি করে যে না আমি গুচ্ছতে একটা ভালো করতে পারবো, তাহলে ইনশাল্লাহ তুমি করতে পারবা। বাট এই যে একটা আউট মানে সারাউন্ডিং যে একটা প্রেশার, তোমার ফ্যামিলি প্রেশার বলো বা অন্য মানুষদের যে একটা প্রেশার থাকে, এটা কিন্তু তোমার তখন কমবে না। কারণ দেখো তোমার তখন একটাই মাত্র ই থাকবে যে গুচ্ছ। তো আমি চাই তোমরা গুচ্ছতে দিও, সমস্যা নাই, বাট অন্তত পক্ষে এমন ভাবে প্রিপারেশনটা নাও যে হাজী দানেশ এবং কুমিল্লাতে একটা পজিশন আসুক, হয়তো লাস্টের দিকে সাবজেক্ট আসলো, কোনো চাপ নাই, পরবর্তীতে তুমি তোমার প্রিপারেশনটাকে একটু ই করলা, আর একটু মানে ঝালাই পালাই করে তুমি কি করলা, পরবর্তীতে হচ্ছে গুচ্ছতে একটা ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারলা। বাট এখন মানে যারা হাজী দানেশ এবং কুমিল্লাতে অ্যাপ্লাই করছো, তোমরা হচ্ছে মাইন্ডসেটটা ওইভাবে তৈরি করো যে না তোমার যাতে এই দুইটার মধ্যে একটা জায়গায় হয়ে যায়। তুমি দেখো হামজার ক্ষেত্রে, হামজার কুমিল্লাতে পজিশন কত আসছিল? 1239। আচ্ছা, হয়তো বা পেছনের দিকে সাবজেক্ট আসতো। জি। আচ্ছা, তারপর আসো তোমার গুচ্ছতে পজিশনটা কত আসছিল? এবং গুচ্ছতে আসলে আমি প্রায়ই দেখছি তুমি আরেকদিন একটা পোস্ট করছিলে, অনেকে আসলে বলে যে তুমি সুনামগঞ্জে কেন ভর্তি হইলা, তো এটা একটু বলো তো দেখি কেন হইলা। আচ্ছা, তো আমার এই দুই হাসি ইউনিভার্সিটির মানে আমার তো সাবজেক্ট আসে, তখন তো আমার পড়ার কথা ভাইয়া তো ইঞ্জিনিয়ারিং, আপনার সাথে আমি যে মানে বলছিলাম যে আমার গুচ্ছে চান্স হওয়ার পর তো আমার তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য আমার মানে যত ছিল, তো আমি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি সব থেকে বেশি ইয়ে করছিলাম। পরে তো আমি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছিলাম, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিএসি নিয়ে। তো আমার যখন গুচ্ছের মানে আমার গুচ্ছের সিরিয়ালটা এমন ছিল যে মানে সাবজেক্ট আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা সায়েন্সের সাবজেক্ট ছাড়াও আর্টস এর সাবজেক্ট গুলো আমার হচ্ছে চলে আসতো। তো আমি যখন দেখলাম না আমার সাবজেক্ট ওইভাবে পছন্দ না, যেহেতু পিওর সাবজেক্ট যদি নিয়ে পড়ি তাহলে আমি যদি ইঞ্জিনিয়ারিং আমার প্রিপারেশন ছিল, আমি ইঞ্জিনিয়ারিং এ পড়ি। তো লাস্টে যখন আমার ফ্যামিলি থেকেও বললো, আসলে আমার আব্বু বলছিল যে যেহেতু তুমি পাবলিক একটা চান্স পেয়েছো, তো তুমি তোমার পাবলিকে তোমার যাওয়া ইচ্ছা, তখন আমার উপর ইচ্ছা ছেড়ে দিল আসলে। তখন আমি দেখলাম ঠিক আছে যে সবাই আমার ফ্রেন্ড সার্কেলে সবকিছু যখন পাবলিকে পড়তেছে, আর আমি সুনামগঞ্জ সায়েন্স এন্ড টেকনোলজিতে যখন এটা ফিজিক্স আমার সাবজেক্টটা আসলো, এন্ড ইটস আ পিওর সাবজেক্ট, আর ফিজিক্স সাবজেক্টটা আমার সাথেও মানে আমি খুবই পছন্দ করি। তো আমি দেখলাম তো ঠিক আছে, তাহলে আমি ফিজিক্সটা নিয়ে আমি আমার লাইফটা কন্টিনিউ করতে পারি। সো এটা নিয়েই আমার ওই ডিসিশন চেঞ্জ। তো ওই কারণেই আচ্ছা, এখানে এখন যে জিনিসটা আসলে ফ্যাক্ট করে যে অনেকেই হচ্ছে তোমার যেহেতু গুচ্ছ নিয়ে একটা
ভ্রান্ত ধারণা আমি স্টুডেন্টদের দেখি যে আসলে গুচ্ছতে কি ইউনিভার্সিটি আছে বা গুচ্ছতে কি সাবজেক্ট আছে, অনেকেই মনে করে যে না গুচ্ছতে পরীক্ষা দিব না বা ওইরকম ভাবে সিরিয়াসলি প্রিপারেশনটা নেয় না। তো তুমি একটু বলো তো দেখি, তুমি তো এখন সুনামগঞ্জে যেহেতু ফিজিক্সে পড়তেছো, তো আসলে ফিলিংটা কেমন আসে, যে তোমার কাছে কি কখনো হয় যে না আমি গুচ্ছের একটা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্টে পড়তেছি, বা ওই জায়গাটাতে পৌঁছাইলে আসলে কেমন লাগে জিনিসটা বলো তো। ভাইয়া ফিলিংসটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে পাবলিক ইউনিভার্সিটির ফিলিংসটাই অন্যরকম। সত্যি কথা বলতে যারা যতক্ষণ না পর্যন্ত একটা চান্স পেয়ে ক্যাম্পাসে যাবে আসলে সেটা বুঝতে পারবে না আসলে। আচ্ছা, গুচ্ছ ইউনিভার্সিটির মধ্যে টোটাল 19টা বিশ্ববিদ্যালয় আছে। আচ্ছা, গুচ্ছের ইউনিভার্সিটি গুলোর মধ্যে এখন অনেকে রেঞ্জ করে ফার্স্ট ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি। আসলে তুমি তোমার লাইফে তুমি যখন 4টা বছর পড়বা, আমি ডিসাইড করি তোমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 4টা বছর, বাট তোমার সাবজেক্টটা তোমার সারা জীবন তোমাকে ওইটা নিয়ে তোমাকে ফ্লো করে যেতে হবে। তো তুমি গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে, তো গুচ্ছের 19টা বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি টপ সাবজেক্ট পাও, যদি টপ ক্লাস সাবজেক্ট পাও, ইনশাল্লাহ তোমার ওই সাবজেক্টটা তোমার দিন শেষে তোমাকে এতটুকু রিয়ালাইজ করাবে বা বেনিফিশিয়াল দিক হবে যে 4টা বছর পর তোমার ওই সাবজেক্টের একটা ক্যারিয়ার আছে। তুমি চাইলে তুমি ওটা নিয়ে বিদেশে পড়তে যেতে পারো, তুমি চাইলে বাংলাদেশে বিসিএস দিতে পারো, বা তোমার চারিদিক থেকে সব রকম ভাবে বেনিফিশিয়াল দিক আছে। আর গুচ্ছের ইউনিভার্সিটি গুলা সবগুলা গুছানো, কম্প্যাক্ট। আমি বিশ্বাস করি, আমার সুনামগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নিয়ে যদি আমি বলি, আমাদের এখানে 4টা ডিপার্টমেন্টের আপাতত হচ্ছে আমাদের গুছানো। তো 4টা ডিপার্টমেন্ট টোটালি কম্প্যাক্ট আকারে গোছানো। সিএসসি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, আর ম্যাথ ডিপার্টমেন্ট আছে। আমাদের ক্যাম্পাসটা টোটালি একটা সুন্দর একটা প্রাকৃতিক জায়গায়। সো ক্যাম্পাসটা গেলে আমার মনে হয়, যখন আমি ক্যাম্পাসে বাসে করে আমি ক্যাম্পাসে যাই, আসলে ফিলটা তখন পাই যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে এতটুকু মানসিক শান্তি আছে বা ক্লাসে বসলে আসে যে ইউনিভার্সিটিতে পড়তেছি, ইউনিভার্সিটি নিয়ে আগাইতেছি। তো মানুষ একটা, তুমি যেই একটা সিটের জন্য তুমি যখন লড়াই করতেছো 2টা বছর অ্যাডমিশন টেস্ট, এত প্রেশার, এত মেন্টাল হিউজ পার করে যখন তুমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যখন ফার্স্ট টাইম বসবা, তখন এই অন্যরকম ফিলিংস আসলে, মানে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না ভাই আসলে। তো আমার কাছে প্রচুর ভালো লাগে এখন যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাই, পড়াশোনা করতেছি, ফ্রেন্ড সার্কেল, তো সব মিলাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে, এটাই। আর সব থেকে বড় কথা, হ্যাঁ, অনেকে ডিসাইড করে যে গুচ্ছে এক্সাম দিব না, বাট গুচ্ছে তুমি যখন দেখতেছো তোমার লাইফে, তোমার এখন বর্তমানে যদি তুমি চিন্তা করো, তুমি যে এতগুলা বড় বড় এক্সাম ফেল করলা, আমি সাপোজ একটা ধরি, রাজশাহী ইউনিভার্সিটি হোক বা ঢাকা ইউনিভার্সিটি হোক, বড় বড় ইউনিভার্সিটি যেখান থেকে তুমিও 4টা বছর গ্রাজুয়েশন কমপ্লিট করা, ঢাকা ইউনিভার্সিটি থেকেও একজন গ্রাজুয়েশন কমপ্লিট করলো, সিজি যদি তুমি মেনটেন করে রাখতে পারো, তোমার যদি একটা পারফেক্ট একটা স্ট্যান্ডার্ড সিজি থাকে, চাকরির বাজারে কে ঢাকা ইউনিভার্সিটি থেকে এসছে আর কে একটা গুচ্ছের লাস্ট ইউনিভার্সিটি থেকে এসছে, এটা কিন্তু কম্প্যাক্ট করবে না। চাকরির বাজারে যখন তুমি বিসিএস করবা, তখন তোমার সিজি কাউন্ট হবে, এন্ড তোমার মেরিটোরিয়াস বা তোমার মেরিট কতটুকু আছে ততটুকু মিলে তুমি আছে অ্যাভেলেবল হবা কোনো জবের জন্য, এতটুকু আমি বিশ্বাস করি। বা তুমি যদি তোমার নিজের দিক থেকে, তুমি যদি এখনো গুচ্ছে ফার্স্টের দিক থেকে, ফার্স্ট ক্যাটাগরি থেকে অনেক ইউনিভার্সিটিস আছে, যেমন মাওলানা ভাসানী আছে টাঙ্গাইলে, বা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ইসলামী ইউনিভার্সিটি আছে, এবং আমি বিশ্বাস করি যে বাইরের বেসরকারি কোনো একটা সাবজেক্ট থেকে তুমি যদি গুচ্ছের কোনো লাস্ট ইউনিভার্সিটির ভালো একটা সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো, বা এনিওয়ান গুচ্ছের যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি একটা ভালো একটা সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারো উইথ ভালো একটা সিজিপিএ, ইনশাল্লাহ তুমি লাইফে কোনো না কোনো আল্লাহ তাআলা কোনো জায়গায় তোমাকে সফল কাম করবেন, এটাই আমি বিশ্বাস করি ভাই। সো সবার উচিত আচ্ছা। গুচ্ছটাকে মেইনলি টার্গেটে নেওয়া, কারণ গুচ্ছে ভাই হিউজ সিট, এন্ড এটার ওয়েটিং লিস্ট অনেক দূর পর্যন্ত যায়। এটার ওয়েটিং লিস্ট অনেক দূর পর্যন্ত যায়, মানে আমাদের টাইমে অনেক দূর পর্যন্ত, আমার 23-24 সেশনও অনেক দূর পর্যন্ত গেছে। তখন তো আরো সিট বেশি ছিল, তখন জগন্নাথ ছিল, আমাদের সাস ছিল। তো ওভারঅল তোমাদের যারা তোমরা গুচ্ছকে টার্গেট করছো, বা গুচ্ছকে তোমরা যদি মনে করো তোমাদের লাস্ট হোক, আমি চাই না, কারণ তোমাদের সামনে আরো 2টা ইউনিভার্সিটি আছে, তোমরা এটাকে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে তোমরা প্রিপারেশনটাকে গ্রো আপ করবা। কারণ কি, তুমি যখন লাস্ট হোপ নিয়ে গুচ্ছে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে যাবা, এটা না অন্যরকম একটা মেন্টাল প্রেশার। এই মেন্টাল প্রেশারটা অন্যরকম একটা জিনিস, যেটার কারণে তুমি অনেক সহজ জিনিস ভুল করতে পারো। তো এটার জন্য তোমার এখন দরকার একটা সুন্দর গুছানো একটা প্রিপারেশন। টাইম আছে, টাইমটাকে কাজে লাগাতে হবে, কারণ গুচ্ছের আগে 2-3 মাস সময় আছে। এই 2-3 মাসটা তোমার ডু আর ডাই আমি বিশ্বাস করি, কারণ এটা সেকেন্ড টাইমার অ্যাডমিশন এক্সপিরিয়েন্স, এটা তোমার জন্য ডু আর ডাই।
সো তুমি এই সময়টা কিভাবে কাজে লাগাবা এটা অ্যাবসলিউটলি ইওর টার্ন। বাট তুমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে চাও, একটা পাবলিক ইউনিভার্সিটির ফিল নিতে চাও বা পাবলিক ইউনিভার্সিটির সিট পেতে চাও, তোমার এই টাইমটাই সব থেকে আইডিয়াল টাইম, যে টাইমটা তোমার প্রিপারেশনটাকে আরো শানিত করতে হবে। এখন তুমি দেখো আমাদের মানে আমার টাইমে আমি যখন কি করছিলাম, গুচ্ছের জন্য যখন আমি ক্লাস করছিলাম, আমি তো ইতিমধ্যেই বললাম ভাইয়া, পার ক্লাস আমি শেষ করতাম, সাথে সাথে ভাইয়া আমাদের টেলিগ্রামে যখন প্র্যাকটিস শিট দিত বা ওই শিট গুলা বারবার যখন সলভ করতাম, ওই অধ্যায়ের একটা জাস্ট আমার প্রিপারেশনটা আমি নিজের মধ্যে ক্লিয়ার থাকতাম যে আমার হ্যাঁ এই অধ্যায়ের প্রিপারেশনটা আমার ক্লিয়ার। সো এই অধ্যায়ের প্রিপারেশনটা যখন আমার ক্লিয়ার হয়ে গেছে, তখন তো আমার ওই অধ্যায়ের যে কোনো পরীক্ষাতে বসতে বা যে প্রশ্ন সলভ করতে আমার মেন্টাল তখন ততক্ষণই সেট আপ। এখন আমার তখন ম্যারাথন ক্লাস করো, প্রিন্টেড মডেল টেস্ট দাও, ওই কোয়েশ্চেনে তুমি বারবার সলভ করো, যাতে জানা কোয়েশ্চেন যেন তুমি ভুল করে না আসো, এটা অনেক দরকার। সব থেকে বড় কথা, কষ্ট যেটা লাগে যে জানা কোয়েশ্চেন যখন ভুল করে আসো, তার জন্য খুবই বড় মানে হার্টের থাকবে। কারণ একটা পয়েন্ট মানে একটা পয়েন্ট আমার সামনে 500 বা 700 জন চলে যেতে পারে, তখন সিম্পল তুমি চাইলেও তোমার পছন্দ সাবজেক্ট করতে পারবে না। এটা সব থেকে হার্ড রিয়ালিটি গুচ্ছের ক্ষেত্রে। কারণ তুমি এখন দেখো লম্বা একটা স্টুডেন্ট, লম্বা স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত চান্স পায় নাই, সবাই কিন্তু গুচ্ছের জন্য বা গুচ্ছতে টপ করার জন্য বা গুচ্ছতে ভালো একটা রেজাল্ট করার জন্য মরিয়া হয়ে আছে। সেই তাদের মধ্যে তোমাকে যদি এগিয়ে থাকতে হয়, তাহলে তোমার প্রিপারেশনটাকে তোমাকে অন্য লেভেলে নিয়ে যেতে হবে। এখন তুমি যদি জানা জিনিসটাই ভুল করে আসো, টাইম ম্যানেজমেন্টটা যদি না করে আসতে পারো, তোমার যদি এক্সাম হলে বেশি নার্ভাসনেস, নার্ভটাকে কন্ট্রোল না করতে পারো, এখন তো সেই জায়গায় এতগুলো তো এক্সাম দিলা, এতগুলো এক্সামে তো দেখছো যে তুমি যে প্রিপারেশনটা নিয়েছো ওই প্রিপারেশনটাই ছিল, ভালো ছিল, বাট তুমি কিছুর জন্য পারো নাই, সামান্য জানা জিনিস ভুল করে আসছো, টাইম ম্যানেজমেন্ট করতে পারো নাই, নেগেটিভ মার্কিংটা তোমার বেশি ছিল, এই কারণেই তো এই চান্স গুলো মিস হয়েছে, আল্লাহ তাআলা ভালো জানে। তো সেই জিনিসটা যদি আবারও ক্যারি অন করো তোমরা, এটা আমি মনে হয় না রাইট ডিসিশন। সো আমি এতটুকুই বলবো, সবকিছু মিলায়ে তোমাদের সামনে যেহেতু একটু সময় আছে, নিজেকে একটু বুঝাও, নিজের কনফিডেন্সটাকে তোমাকে শক্তিতে রূপান্তর করো এবং ফুলি কনসেপ্ট আকারে তোমরা একটা প্রিপারেশন গুছাও যে ইনশাল্লাহ আমরা ভালো করব, এন্ড ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। আচ্ছা, তো এই যে মানে 16টা এক্সামে তুমি ফেলিয়ার ছিলা, তো পরবর্তী থেকে এটা ভয় কাজ করে না সামনের গুলো তো হবে না? এখন যে জিনিসটা আসলে স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা দেখি, ওরা চিন্তা করে হচ্ছে কি যে আমি তো এতগুলো এক্সামে পাই নাই, সামনে কি আমি পাবো, এই যে একটা কোয়েশ্চেন মার্কটা দিয়ে দেয়, তো ওইটার আসলে অ্যান্সারটা কি, সামনে কি আমি পাবো? তো তুমি কি এটা ফিল করছিলা যে আমি এতগুলা জায়গায় পাই না, আমি একটা মানুষ 16টা এক্সামে আমি ফেলিয়ার হয়েছি, বাকিগুলো থেকে আমি পাবো কিনা, তো এই প্রশ্নটা কি ছিল তোমার মাঝে? জি ভাইয়া, আসলে সত্যি কথা বলতে এটাই যে আমার এতগুলো এক্সাম যে আমি ফেইলিয়ার হইলাম, এতগুলো এক্সাম আমার যে হয় নাই, আসলে প্রত্যেকটা এক্সামের রেজাল্টের সময় যখন আমি আমার পিডিএফ দিত, তো পিডিএফ এ যখন নিজের নাম না পাইতাম, তো তার পরবর্তী আরেকটা এক্সাম আমার সামনে, তো আমি ওখানে কি পারবো কিনা, আসলে এই জিনিসটা হচ্ছে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট যে সেকেন্ড টাইম হোক বা ফার্স্ট টাইমার হোক, তার শেষ এক্সামে নিজেকে যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারছে ততক্ষণ পর্যন্ত অ্যাটলিস্ট তাকে তার থেমে যাওয়া উচিত না। কারণ আমি তো পড়তেছি, এখন আমি যখন পড়তেছি আমার প্রিপারেশন একটা আছে, আমার ভালো একটা প্রিপারেশন আছে, হয়তো বা কোনো একটা কারণে আমি মিস করতেছি, এই কারণে আমার হচ্ছে না, এটা আগে নিজে নিজে আমি মেন্টালিটির সাথে আমি ম্যাচ করতাম যে ঠিক আছে যে আমার হচ্ছে না বা আমার এই এতগুলো এক্সামে হয় না, তার মানে আমার কোনো না কোনো ল্যাকিংস আছে, কারণ সবারই তো হচ্ছে কোনো না কোনো জায়গায়। তো আমি খুঁজতাম আমার দুর্বলতা কোথায়, আমার কোন জায়গায় দুর্বলতা আছে, আর আমাকে কোথায় গেলে আমার এই দুর্বলতাকে শনাক্ত করে দিয়ে যেতে পারে, ওই দুর্বলতায় যদি আমি কাটিয়ে উঠতে পারি, ইনশাল্লাহ আমি তো একটা সিট পেতে পারি। কারণ সবার মতো তো আমিও একটা মানুষ, কারণ সবাই যখন পাবে আমি যদি চেষ্টা করি আমিও তো একটা পাবো। সো এই মেন্টালিটিটাই থাকা উচিত অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেটের। আর শেষ এক্সাম, এখন এতগুলো এক্সামে তুমি পারো নাই বলে যে সামনের এক্সামে তুমি পারবা না, এটা তো এমন না। কারণ তুমি এতগুলো এক্সামে যখন তুমি খারাপ করছো, সামনের একটা এক্সামে যে তুমি ভালো করবা না এটা তো তুমি জানো না। সো তুমি নিজের যে কনফিডেন্স আছে, তুমি নিজের যে কতটুকু তুমি আউটকাম করে আসতে পারবা, এটার প্রতি তুমি সব থেকে বেশি জানবা যখন তুমি নিজের প্র্যাকটিসটা তুমি বাড়াবা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি বুঝতে পারবা যে আমি আমি পারবো কি আসলে আমি পারবো না। সো এই জিনিসটাই ভাইয়া সব থেকে আমি নিজে নিজে ভাবতাম যে আমার কোনো না কোনো একটা ল্যাকিংস এর কারণে হচ্ছে না, বা কোনো না কোনো একটা দুর্বলতা আছে আমার কোনো একটা সাবজেক্টে। আর একটা জিনিস
যে অনেক অ্যাডমিশন ক্যান্ডিডেট আমি দেখেছি যে ওরা সবগুলো বিষয় ভালো করতে চায়, এক্সাম হলে বসে প্রত্যেকটা সাবজেক্টকে ওরা বেশি প্রায়োরিটি দিয়ে অ্যান্সার করতে চায়। আসলে এই জিনিসটা মানে মানে এই জিনিসটা তুমি তখন করতে পারবা যখন তুমি একটা সিট নিশ্চিত করার মতো অ্যান্সার তুমি করে ফেলবা। তোমার আগে দরকার একটা সিট, একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে বসছো ওই ইউনিভার্সিটির তোমার ফার্স্ট একটা লাগবে সিট। তো তুমি সেটার জন্য তুমি নেগেটিভ মার্কিং কমায় তুমি যতটুকুলা পারো, তুমি একজ্যাক্ট মানে তোমার থিওরিটিক্যাল বলো তোমার ম্যাথমেটিক্যাল টার্ম বলো, যতগুলো তুমি এক দেখায় পারো তুমি ততগুলো অ্যান্সার করে আসলা, বা তুমি একটা মোটামুটি লেভেলে যখন দাগিয়ে ফেললা যে তুমি ভাবলা যে হ্যাঁ আমার একটা চান্স হয়ে যেতে পারে, তারপর তুমি অন্য কিছু চিন্তা করো। আসলে তুমি কোনো সব সাবজেক্টের বেশি প্রায়োরিটি দিতে যাবা, কোনো একটা সাবজেক্টে তখন তোমার 4-5টা না হবে, বা কোনো 4-5টা তুমি যে ওই যে মাইন্ডটা তোমার ওই জায়গায় ডিস্ট্রাক্ট হয়ে গেল যে একটা সাবজেক্টে তুমি ভালো করতে পারতেছো না, তুমি যে ওই জায়গায় নার্ভাস হয়ে গেলা একটা এক্সামের একটা সাবজেক্টে, তুমি ফুল এক্সামটা তুমি খারাপ করে ফেললা। এমনও তো ছিল যে তুমি ওই সাবজেক্টটা বাদে অন্য 3টা সাবজেক্ট তুমি ভালো করতা, বাসায় এসে দেখতেছো হ্যাঁ আমি এগুলো তো পারতাম, তখন যদি একটু শান্ত হয়ে তুমি ওই সাবজেক্টটা বাদ দিয়ে আরো 3টা সাবজেক্টে ভালো করার চেষ্টা করতা। একটা অ্যাডমিশনে আমি বিশ্বাস করি প্রত্যেকটা সাবজেক্টে ভালো করার দরকার নেই, প্রত্যেকটা সাবজেক্টে তুমি অ্যাভারেজ করো, 2-3টা সাবজেক্টে তুমি অনেক বেটার পারফর্ম করো, ইনশাল্লাহ তোমার ভালো একটা পজিশনে আছে তোমার চান্স হয়ে যেতে পারে। সো এই জিনিসটাই। আর আত্মবিশ্বাস, সত্যি কথা বলতে ভাই আমরা তো ছোট মানুষ, আমাদের আত্মবিশ্বাস থাকে না। যদিই বলি একটার পর একটা এক্সাম খারাপ করলে আসলে আত্মবিশ্বাস থাকে না, কারণ ফ্যামিলি প্রেশার থাকে, আশেপাশে সব প্রেশার। সো তারপরেও তুমি ওই তোমার বিশ্বাসটা নিয়েই তোমাকে আগাইতে হবে। তো আমি ওই বিশ্বাসটা নিয়ে আগিয়েছিলাম। সবারই উচিত বিশ্বাস রাখা, কারণ তুমি প্রিপারেশন তো কম নাও নাই, কারণ আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা টাইমে তুমি তো নিজের কতগুলো স্লিপলেস নাইট আছে, তোমার স্ট্রেসলেস তোমার হচ্ছে লাইফ আছে। তো সবকিছু মিলায় তোমার শেষ দিন শেষ এক্সাম পর্যন্ত তোমার লড়ে যাওয়া উচিত। এন্ড সবসময় এতটুকু বিশ্বাস করবা যে তুমি পারবা, আজকে হয় নাই ইনশাল্লাহ আল্লাহ তাআলা কালকে দিবেন। সেটাই মানে যারা লাইফটাতে আছো আমি বলি যে একটা ভরসা রাখতে হবে, বুঝছো? যে ভরসাটা কার উপর? তুমি তোমার সৃষ্টিকর্তার উপর জাস্ট ভরসাটা রাখবা, বুঝছো? যে গুচ্ছতে যারা আসলে চান্সটা পায়, আমি আবার বলতেছি গুচ্ছতে যারা চান্সটা পায় তারা এর আগে মানে ম্যাক্সিমাম থাকে কি কোথাওই চান্স পায় না। বাকি যে কয়জন বাকি থাকে হয়তোবা তোমার কোনো একটা জায়গায় হয়তোবা দূরের পজিশনে চান্স পায়, বাট এমন না যে কোনো একটা জায়গায় টপ করে তারপর হচ্ছে কি জিএসটি তে এক্সাম দিছে। তো এটা আমাদের সময় একটাই হয়েছিল, আমাদের সময় তো গুচ্ছ প্রথমবার হয়েছিল। তো আমাদের সময় হচ্ছে কি তোমার যেহেতু গুচ্ছটা শুরুর দিকে হয়ে গেছিল, তো তখন হচ্ছে আমাদের একটা ব্যাচমেট ছিল, ও হচ্ছে তোমার বুয়েটেও ছিল, ইভেনচুয়ালি গুচ্ছতে থার্ড হয়েছিল। তো থার্ড হয়ে তারপর হচ্ছে আলটিমেটলি সাস্টে সিএসসি তে পড়ে, এখনো সাস্টে সিএসসি তে আছে। তো এই জিনিসটা আমাদের সময় ঘটছিল, বাট এরপর আসলে আমরা তেমন একটা দেখি না, যেহেতু তখনকার সময় সাস্ট ছিল। মানে এখন আসলে এমন একটা অবস্থা যে গুচ্ছতে যারা এক্স্যাক্টলি পরীক্ষা দেয়, মনে রাখবা তারা এর আগের বার কোথাও হয়ই নাই, হইলেও হয়তোবা কোনো জায়গায় ওয়াইটিং এ অথবা কি দূরের পজিশনে, বুঝছো? তার মানে এইবার যারা গুচ্ছতে পরীক্ষা দিবে তারা কিন্তু মানে তোমার লেভেলের স্টুডেন্টই। এখন তোমার কম্পিটিশনটা কিন্তু তোমার লেভেলের সাথে করতে হবে। যেমন ধরো তুমি আজকে একটা জায়গায় থেকে তুমি চিন্তা করতেছো যে আমি তো পাই নাই, সামনে কি পাবো কিনা। হয়তোবা বাংলাদেশের অপর প্রান্তে আরেকটা স্টুডেন্ট চিন্তা করতেছে, গুচ্ছতে যারা পরীক্ষা দিবে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস তারা চিন্তা করতেছে যে আমি তো পাই নাই, সামনে কি পাবো। মানে ব্যাপারটা হচ্ছে কি যে তোমার যে চিন্তাধারাটা ওদের চিন্তাধারাটা সেম, বাট আলটিমেটলি চান্সটা আসলে কে পাবে? যে ধরো যে এই মন থেকে বিশ্বাস করবে যে আমি ইনশাল্লাহ পাবো, আমি ইনশাল্লাহ পাবো এবং আমি সেই পরিমাণে প্রচেষ্টাটা করব। তো ওই জিনিসটা যারা চালাবে তারাই দেখবা এদের মধ্য থেকে পাবে, বাকিরা কিন্তু ঝরে পড়ে। গুচ্ছতে চান্স পাওয়া মানে টু মাচ ইজি, হয়তো সামজারা জানো গুচ্ছতে চান্স পাওয়া সব থেকে বেশি ইজি, বাট এই ইজি জিনিসটা অনেকে ঘটাইতে পারে না, স্ট্র্যাটেজিক্যাল ভুল থাকে। এবং হচ্ছে কি এই যে তোমার গুচ্ছটাকে অনেকে নর্মালি ভাবে, ওইভাবে প্রিপারেশনটা নেয় না। যারা এক্স্যাক্টলি সিরিয়াসলি প্রিপারেশন নেয় তারা দেখবা একদম ভালো ভালো পজিশন করে ভালো ভালো জায়গায় পড়তেছে। তো ওই মেন্টালিটিটা আসলে তোমরা তৈরি করে এই মুহূর্তে। ওকে, আমরা শেষের দিকে চলে আসি, আমি একটু দেখি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু কমেন্টটা চেক করি। আচ্ছা, মনে হয় কারো কোশ্চেন আছে। আচ্ছা, তো এখন তো 2.5 মাস সময় আছে। সো লাস্টে এটা একটু জানতে চাই যে তোমার দিক থেকে বলবা যে গুচ্ছের জন্য অসমিয়াম কতটা ইফেক্টিভ। আমি যদি আমার পার্সোনাল জার্নিটার সাথেই মানে অসমিয়াম, আমি যখন ফার্স্ট টাইম শেষ করি তো অসমিয়ামের সাথে আমি অ্যাড হয়েছি, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম। সো মারাত্মক, মানে আমার জন্য কতটুকু ইফেক্টিভ সেটা তো আমি এখন রিয়েলাইজ করতে পারি, আপনাকে তো সবসময় বলি যে আমি যখনই আমি ইউনিভার্সিটিতে যাই তখনই আমি ফিল করি। বাট ওই সময়টা আমাদের জন্য আপনি অনেক করেছেন, কারণ আমি বলি ওই সময় আমাদের ভাইয়া ছিল, মারুফ ভাইয়া ছিল,
আমাদের মেন্টর হিসেবে। রাজশাহী ইউনিভার্সিটি যখন গুচ্ছের যখন উনি টপ করলেন, তো ওই সময়টা আমাদের জন্য আপনি মানে প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে যেহেতু গুচ্ছের জন্য ক্লাস বলেন, প্রিন্টেড মডেল টেস্ট বলেন, প্র্যাকটিস শিট বলেন, সবসময় আপনাকে পেয়েছি। তো অসমিয়াম টিমের প্রত্যেকটা টিচার যতটুকু ইফোর্ট দিয়ে আমাদেরকে পড়িয়েছে, আমরা জানি না কতটুকু আমরা ব্যাক দিতে পেরেছি, ততটুকু দিয়েই আমরা এক্সামে যে আউটকাম করে এসেছি ইনশাল্লাহ, আমি অতটুকু বিশ্বাস করি। বাট অসমিয়ামের একটা ইউনিক ফিচার আমি যেটা বিশ্বাস করি প্রত্যেকটি স্টুডেন্টকে ফলো করা উচিত, সেটা হচ্ছে আত্মবিশ্বাস, একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গার টিচাররা না স্টুডেন্টের সাথে অনেক মিশে যায়, এটা আমার খুব ভালো লাগে। যে একটা স্টুডেন্ট কি চিন্তা করতেছে বা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট এখন একটা এক্সাম দিয়ে এসে বা যখন সে ফেলিওর করলো বা সে পাস মানে সাকসেস হলো, দুইটা স্টুডেন্টের সাথে সমান মেন্টাল কানেক্ট করতে পারে, এইটুকু আমি বিশ্বাস করি। কারণ আমি সেকেন্ড টাইম থেকে যখন প্রত্যেকটা এখান থেকে অসমিয়ামের সেকেন্ড টাইমে যখন ব্যাচে ছিলাম, এখান থেকে একটা বড় একটা কমিউনিটি তৈরি হয়েছে আমাদের। কারণ আমরা এখন বিভিন্ন জন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়লেও আমাদের মধ্যে এখন অনেক একটা ভালো বন্ডিং, এটা আলহামদুলিল্লাহ। এক টিচাররা আমাদের সাথে কেমন যেমন কানেক্ট করতে পারতো, ওই কথাগুলো শোনার জন্যই আমরা বসে থাকতাম যে ভাইয়া কখন ক্লাসে এসে আমাদের জন্য একটু কথা বলবে, আমরা ওই কথাগুলো শুনে নিয়ে আমরা পড়াশোনা একটু শুরু করব। আসলে এই জিনিসটা কারণ কি আপনি ক্লাসে এসে বা প্রত্যেকটা টিচার যেমন আমাদের ভাইয়া ছিল, তো সবাই এসে আগে আমাদের কথা বলতো যে তোমরা এখন এইগুলো চিন্তা করতেছো পরীক্ষা দিয়ে এসে, এখন তোমরা এগুলো চিন্তা করো না। আসলে আমরা যারা ওই জিনিসটাই চিন্তা করতেছি, ক্লাসে ঢুকে লাইভ ক্লাসে ঢুকে আসলে ওই জিনিসটা চিন্তা করতেছিলাম। আসলে কেমন যেন একটা কানেক্টিভিটি আমাদের জন্য। সো অসমিয়াম গুচ্ছের জন্য একটা ফুল কম্প্যাক্ট একটা কোর্স, এটা আমি বিশ্বাস করতে পারি। যদি কেউ অসমিয়ামের ফুল ডেডিকেটেডলি অসমিয়ামের সকল ক্লাস প্লাস প্রিন্টেড এক্সাম টোটাল যতগুলো আছে যদি কভার করতে পারে এবং নিজের মধ্যে আয়ত্ত করতে পারে এবং অসমিয়ামের প্রত্যেকটা ক্লাস এবং ম্যারাথন গুলো যদি সুন্দর মতো করে শেষ করতে পারে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো একটা জায়গায় কবুল করবেন এবং তাকে ইনশাল্লাহ গুচ্ছ প্রিপারেশন নিয়ে আর কোনো ভয় পেতে হবে না। কারণ গুচ্ছের জন্য যতটুকু প্রিপারেশন তারা অলরেডি নিয়ে এসছে, এখন এই প্রিপারেশনটা তাদের অলরেডি আছে। এবং আপনি একটা কথা বলতেন যে প্রিপারেশন এখন আর শূন্য থেকে শুরু করার কিছু নাই, তুমি অলরেডি একটা বছর প্রিপারেশন নিয়ে এসছো, তুমি কেন শূন্য থেকে প্রিপারেশন শুরু করবা? তোমার এখন আর শূন্য থেকে প্রিপারেশন নাই, সর্বোচ্চ লেভেলের চান্স পাইয়ে বা তোমার নিজেরই চান্স পাওয়ার মতো কনফিডেন্স তৈরি করার মতোই কাজটা আমাদের। তো এই কথাটা আমার এখনো মনে আছে, আমার এখনো ওই কথাটা রিমেম্বার হয়। সো হ্যাঁ, এটা কিন্তু সত্যি যে আমাদের প্রিপারেশনটা এখন আছে, তো ওই প্রিপারেশনটাকেই আমাকে একটা ফুল নিজের মতো করে গুছিয়ে ফেলতে হবে, এতটুকুই। সেটা অসমিয়াম খুব সুন্দর মতো করে করে দিয়েছিল আমাকে, প্লাস আমাকে আমার ছাড়া আমার সাথে যারা আমার সেকেন্ড টাইম গ্রুপে যারা ছিল, রাজান বলেন, সিথিয়া বলেন, যারা যারা অন্যান্য জায়গায় টপ ক্লাসে আছে, তো সবাই আমরা এই কথাটাই বলি আমাদের মিট আপে। তো ঠিক আছে, তো আমি এতটুকুই বলবো, তোমরা যারা গুচ্ছের প্রিপারেশনটা নিবা বা গুচ্ছের জন্য তোমরা চিন্তা করতেছো, যারা গুচ্ছের জন্য একটা নির্ভরতার নাম খুঁজতেছো, তোমরা চোখ বন্ধ করে অসমিয়ামের তোমরা অ্যাড হয়ে যাও। অ্যাড হইলে বুঝতে পারবা যে ভাইয়া হামজা ভাইয়া কেন এই কথাটা বলছিল। তোমরা যদি অ্যাড হওয়ার পর তোমরা বুঝতে পারবা, ক্লাসগুলো করবা যখন, প্রিন্টেড এক্সাম যখন দিবা, ভাইয়ার ম্যারাথন যখন করবা, তখন তুমি রিয়েলাইজ করতে পারবা যে একটা অধ্যায়কে কতটা কনফিডেন্সিয়ালি তোমার ভিতরে দিয়ে দেওয়া যায়, কতটা ইজিলি তোমার সামনে উপস্থাপন করা যায়। বিশেষ করে জৈব যৌগের কথা বলি ভাই, আপনি 2টা ক্লাস নিয়েছিলেন আমাদের ওই সময় জৈব যৌগের, শর্ট টাইমের আমার যতটুকু মনে আছে জৈব যৌগের ওই মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক গুলা নিয়ে, কারণ আমরা প্রচুর ভয় পাই, এখনো পর্যন্ত ভয় পাই আসলে। সো ওই কিছু কিছু টপিক আছে যেগুলো দেখবা শর্ট ট্রিক্স। ভাইয়ার 2টা ক্লাস আছে, কেমিস্ট্রির ফার্স্ট পার্টের একটা, সেকেন্ড পার্টের ম্যাথমেটিক্যাল, ওই 2 ক্লাস যে করবে তার ম্যাথমেটিক্যাল আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আমার মতো অনেক স্টুডেন্ট বিশ্বাস করে যারা যারা করেছে, খুব ডেডিকেটেডলি করেছে। সো অনেক কথা আছে বা অনেক জিনিস আছে, আপনি আমাদেরকে যা প্রোভাইড করেছেন ভাইয়া, আল্লাহ তাআলা আপনার উপর রহমত করুক ইনশাল্লাহ। অনেক সুন্দর লাগে, মানে অনেক ভালো লাগে যখন আমি পার্সোনালি, সত্যি কথা বলি, পার্সোনালি যখন গুচ্ছের প্রিপারেশনটা নিয়েছিলাম এবং পাওয়ার পর রেজাল্ট তো আপনার সাথে সবসময় শেয়ারই করছি, এখনো পর্যন্ত আছি ইনশাল্লাহ, খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা আমার কাছে ওই পড়াশোনাটা সব থেকে ইফেক্টিভ লাগে যখন বড় ভাইরা ক্লাসে আসে, মানে আপনারা তো আমাদের বড় ভাই, বড় ভাইরা ক্লাসে এসে ছোট ভাই বোনের মতো যেভাবে আপনি ঠিক গুছিয়ে যতটুকু দরকার হয়, একটু মন খারাপ থাকলে আপনারা মন ভালো করার জন্য কথা বলেন বা যতটুকু প্রিপারেশন নেওয়ার জন্য বকাঝকা করেন যখন আমরা ক্লাস করি না, বকতেন আমাদেরকে কেন তোমরা লাইভ ক্লাস করো না, কেন তোমরা বারবার তোমরা হচ্ছে ইয়ে করে নিবা। সো লাইভ ক্লাসের জন্য আপনি বারবার পরবর্তীতে লাইভ ক্লাস করছিলাম, কারণ আপনি বারবার বলতেন লাইভ ক্লাস করলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারবা,
কোশ্চেন করলে আমি অ্যান্সার দিতে পারবো, তোমরা যেটা বুঝবে না সেটা তোমরা একমাত্র লাইভ ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারবা। সো ওই জিনিসটা আসলে খুবই দরকার। সো সব মিলিয়ে ভাইয়া অসমিয়াম আমার জন্য অনেক বড় একটা ইফেক্টিভ রাখছে, আমার লাইফে অনেক বড় একটা অবদান রাখছে, এটা আমি অকপটে স্বীকার করতে পারি, আলহামদুলিল্লাহ। ওকে, তো আমাদের মোটামুটি এই পর্যন্তই ছিল। আশা করি যারা স্টুডেন্টরা ছিলা তোমরা অন্তত এই জিনিসটা বুঝতে পারছো যে তুমি এখন পর্যন্ত কোনো জায়গায় চান্স পাও না, একটা সিঙ্গেল ইউনিভার্সিটিতে তোমার কোনো পজিশন নাই, কিচ্ছু নাই, ধরে নাও নাই একদমই। ইনশাল্লাহ তুমি যদি মন থেকে চাও, মন থেকে চাইলে পারবা। আরে ভাই লাস্ট এক্সামে হোক না, সমস্যা কি? হামজা একটু বলো যে তোমার যদি শুরুর দিকে একটা এক্সামে চান্স হয়ে যাইতো এবং লাস্টে যখন তুমি চান্সটা পাইছো, দুইটার ফিলিংসটা কি পার্থক্য আছে না এক্স্যাক্টলি? অবশ্যই ভাই, অনেক পার্থক্য আছে। যখন তুমি মানে ফার্স্টের দিকে যদি আমি চান্স পেয়ে যেতাম, আমার তো এতগুলো এক্সাম দিতে হতো না, বা এতগুলো এক্সামের ফ্রাস্ট্রেশন আমি বুঝতাম না আসলে কোন ধরনের একটা এক্সাম ফিলিংস আসলে। বাট আমি বিশ্বাস করি, আল্লাহ তাআলা আমার এতটুকু বিশ্বাস করাইছে যে আমি এতগুলো এক্সাম শেষ করার পর যখন চান্স পেয়ে ভর্তি হয়েছি, এটা অন্যরকম একটা ফিলিং, যে আমি চেষ্টা করেছি আমি আমার সর্বোচ্চটা দিয়ে, একটার পর একটা ফেল হওয়ার পরও, বাট দিন শেষে আল্লাহ তাআলা আমাকে যখন এটা দিয়েছে, তো এটা অন্যরকম আসলে ভাইয়া, অন্যরকম চিন্তা। যে এটা পাবে সে সেটা বুঝতে পারবে আসলে আসলে মানে এটা বুঝতে পারবে কখন, যখন ক্যাম্পাসে দাঁড়ায় দেখবে যেটা ইউনিভার্সিটিতে সে পড়তেছে, সে এতগুলো কষ্ট করে এতগুলো রাত, মানে সত্যি কথা বলতে এতগুলো স্লিপলেস নাইট যায় আপনার অ্যাডমিশন পরীক্ষায়, লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতেছে, তার মধ্যে তোমার মেরিটটাকে তুমি তুমি সামনে এনে চান্স পেয়ে একটা সিট যখন তুমি নিবা, তখন তোমার অন্য রকম আসলে সবার মানে সবাই তখন তখন দেখবা। এই যে এখন অনেকের বলে, রিসেন্টলি আমাদের লাস্ট ফাইট গ্রুপের একজন বললো যে ভাইয়া বাসায় তো কথা বলার মতো আর অবস্থা নাই। আমি বাসায় বলতেছি যে আমি ভালো পরীক্ষা দিয়েছি, বাট দিন শেষে রেজাল্ট যখন আসতেছে না, তো সবাই আমাকে মিথ্যাবাদী মনে করছে। আসলে এই জিনিসটা না তোমার একার না, এই জিনিসটা আমারও ছিল, এই জিনিসটা সবার। আর যারা সেকেন্ড টাইম এক্সাম দিয়েছে এই জিনিসটা সবার। এখন তুমি এই জিনিসটাকে যখন নিজের মধ্যে জেদ হিসেবে নিবা, এখন দিন শেষে তুমি যখন একটা সাকসেস হবা, তখন দেখবা সবকিছু আবার নতুন করে শুরু হচ্ছে আসলে। এই লাইফটাই নতুন আসলে, ইউনিভার্সিটির লাইফটা যতটা ভিন্ন, তোমার শুরুটাও ভিন্ন হবে সুন্দর মতো। এখন শুধু লাগবে তোমার চেষ্টা, আত্মবিশ্বাস। আর আমাদের, তুমি যদি অসমিয়াম থেকে প্রিপারেশনটা শুরু করো, তুমি দেখবা তোমার নিজের থেকে এতটুকু বিশ্বাস নিয়ে শুরু করো যে তুমি পারবা। এখন তুমি যদি শুরু করে আবার থেমে যাও, যে তোমার ইরেগুলারিটি যদি তোমার মধ্যে থাকে, তাহলে অসমিয়ামের তুমি ওই ফিলিংসটা পাবা না, যেটা তুমি অন্যান্য স্টুডেন্ট যদি তোমার সে রেগুলারিটি মেনটেন করে সে পাবে। কারণ সব থেকে বড় কথা, আমাদের আমাদের টাইমে আপনি বলে দিয়েছিলেন যে অসমিয়ামে আসতে গেলে রেগুলারিটিটা মেইন। তুমি রেগুলারিটিটা মেনটেন করবা এক, তারপর তুমি তোমার আমরা যেটা দিব সেটা পড়াশোনা করে তুমি নিজেকে তুমি হচ্ছে গুছাবা। তো তুমি যদি রেগুলার না হও, তো সেটার ক্ষেত্রে তুমি ওই দিন শেষে এক্সামের আগে এক সপ্তাহ বা 2 সপ্তাহ যে দেখবা তুমি আর মেনটেন করতে পারতেছো না তো সবকিছু। তো আমি চাইবো তোমরা সবসময় রেগুলারিটি মেনটেন করো। এন্ড এখন তো তোমাদের চান্স মানে একটাই সুযোগ, সো তুমি এখন পিছনে তো তাকানোর আর কোনো সুযোগ নাই। সো লাস্ট ফাইট নেওয়ার সময় ইনশাল্লাহ নিজের উপর বিশ্বাস রেখে নাও, ইনশাল্লাহ ভালো করবা তোমরা সবাই। ওকে, ইনশাল্লাহ। সবার জন্য দোয়া করিও, মানে স্টুডেন্টরা আসলে এবার প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকে। দেখা যায় কি যে জি ওদের ভাই। ডিপ্রেশনে মনে হইতেছে আমরাও ডিপ্রেসড হয়ে যাচ্ছি আর কি, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে যে এত পরিমাণে ডিপ্রেশন ওরা থাকে এই সময়টাতে। যাই হোক, সবার জন্য দোয়া করবা তোমরা, জাল্লা যাতে প্রত্যেককে একটা, তোমাদের যেরকম একটা কামব্যাক হয়ে গেছিল সবার যাতে একটা সুন্দর একটা কামব্যাক হয়। আমরাও সবসময় দোয়া করি। দেখো আমি পার্সোনালি আমার কথা যদি বলি, আমি আসলে আমার এই যে কয়েক বছর ধরে আমার লাইফটাই যাচ্ছে আসলে স্টুডেন্টদেরকে নিয়ে। আমি আমার নিজের ইউনিভার্সিটিতে যাই, আসি, পরীক্ষা দিয়ে আসি, এইটুকুই। আমি এর বাইরে কোথাও যেতে পারি না, না কোথাও একটু ঘুরতে যাব। সেই লাস্ট কবে যে একটা ট্যুর দিছিলাম, এরপরে ধরো আমার আর কোনো ঘোরাঘুরির কোনো নাই। যে স্টুডেন্ট নিয়ে জি কাজ ভাই। করতেছি, মন থেকে চাই সবসময় যারা স্টুডেন্টরা আছো এমন ভাবে পরিশ্রম করো যেটা তুমি জীবন আর করো না, এমন ভাবে পরিশ্রম করো। এবং বিশ্বাস করো, আমি একটা কথা বলতেছি যে তুমি যখন চান্সটা পেয়ে যাবা, তুমি প্রয়োজনে গুচ্ছতে 10,000তম হয়ে লাস্টের সিটে চান্স পাও, মানে একটা চান্স যখন পেয়ে যাবা, যখন তুমি তোমার প্রথম ইউনিভার্সিটি গেটটা দিয়ে ঢুকবা, তোমার জীবনে এত সুন্দর একটা ফিলিংস হবে ভাই, মানে ইউ কান্ট ইমাজিন যে এত সুন্দর একটা ফিলিংস যে ভার্সিটিতে ঢুকলে হইতে পারে। এর পরবর্তীতে তোমার ভার্সিটি লাইফটা নর্মাল হবে বা আপস এন্ড ডাউন থাকবে, অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে, ওইটা ভিন্ন বিষয়। আর যেদিন তুমি ভার্সিটিতে ঢুকবা, ঢোকার পর ওই ফিলিংসটা আমার মনে হয় না তুমি লাইফে আর কোথাও পাইছো এর আগে।
এতটা ফিলিংস তোমার একটা ভালো লাগে কাজ করবে। এটা বিশেষ করে তোমাদের জন্য কেন লাগবে, কারণ হচ্ছে তুমি নিজের এত পরিমাণে কষ্ট দিছো, হয়তোবা এতদিন পর্যন্ত কোথাও চান্স পায় এত পরিমাণে কষ্ট নিছো, বা এতটা তোমার মানে কি বলবো এতটা ফেলিওর জায়গা থেকে, এত মানুষের কথা টথা শুনে, যখন তুমি অনেকেই বলে যে ভাই লাইফটা রাখতে ইচ্ছা হয় না, এটা সেটা কত কথাবার্তা বলে, যে এই সিচুয়েশন গুলো যখন তুমি ফিল করে ফাইনালি যখন তুমি একটা জায়গায় গিয়ে সেটেল হবা, একটা জায়গায় ঢুকবা, মানে চোখটা বন্ধ করে তুমি জাস্ট ইমাজিন করো যে আগের সময়টা 1 বছর 2টা বছর কতটা কষ্ট করছি, এবং তুমি তখন মন থেকে, আমরা তো অনেক সময় অনেক কিছু বলি না যে আলহামদুলিল্লাহ শুকরিয়া বলি, হয়তো মন থেকে আসে না, ওই দিন তুমি দেখবা মন থেকে একটা এমন একটা শুকরিয়া আসতেছে, ভিতর থেকে তোমার একটা শুকরিয়া চলে আসবে আল্লাহর প্রতি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাইছি। তো এই জিনিসটার জন্য অপেক্ষা করো, এবং সেটার জন্য আসলে কষ্ট করতে হবে রে ভাই, কষ্ট ছাড়া জীবনে কিচ্ছু আসে না, কষ্ট করতে হবে, তিলে 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 কষ্ট করতে হবে, এবং এইটুক করো, বেশি না, 2.5 মাসই তো, 2.5 মাস খুব বেশি কিন্তু সময় লাগবে না, 2.5 মাস দেখতে দেখতে চলে যাবে। তো তুমি দেখবে যে 2.5 মাস পরে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবা, শান্তিটা যে কতটা লাগে, মানুষ কষ্ট কেন করে, একটু শান্তির জন্যই তো। তাহলে এতদিন কষ্ট করছো, সামনে সময়টা করো, এবং অবভিয়াসলি নিজের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করো। বিশেষ করে ম্যাক্সিমাম যেটা করো যে এক্সামে প্রচুর ভয় পাও, নেগেটিভ খাও, এই জিনিসগুলো বেশি তোমরা ভুল করতেছো। তোমাদের প্রিপারেশন কখনোই জিরো না, আমি সবসময় বলি তুমি কি এইচএসসি একাডেমিকে পড়ছো না? পড়ছো, তার মানে কি তোমার প্রিপারেশন ঠিকঠাক মোটামুটি আছে, অনেক কিছু ডেভেলপ, অনেক কিছু তোমার অলরেডি ঠিকঠাক। ফার্স্ট টাইম যদি দেও কেউ, ফার্স্ট টাইমেও অনেক কিছু ঠিকঠাক থাকে, যারা বিশেষ করে সেকেন্ড টাইমার থাকো, তোমাদের কখনো প্রিপারেশন জিরো না, হয়তোবা কিছু কিছু জায়গায় ঘাটতি থাকে, কিছু স্ট্র্যাটেজিক্যাল ঘাটতি থাকে, যেগুলো একটু জাস্ট একটু ফিল আপ করো, এবং প্রত্যেকটা দিন পড়ার টেবিলে সময়টা দাও। একদিন পড়লাম 3 দিন পড়লাম না, ওই জিনিস করা যাবে না। এই বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, এইটা করলাম সেটা করলাম, করা যাবে না। নিজেদের মধ্যেই থাকো, নিজের মধ্যে থাকো, নিজেকে আইসোলেট রাখো, রেখে প্রিপারেশন নাও, আল্লাহ ভরসা, জাস্ট একজনের উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো, ইনশাল্লাহ তুমি পারবা। মানে মন থেকে বলবো যে আমি ইনশাল্লাহ পারবো, মুখ দিয়ে বললাম যে আমি পারবো, এই মুখের কথাই কখনো লাভ হয় না। একদম মন থেকে বলো, মুখে উচ্চারণও করা লাগবে না, জাস্ট মনে মনে ফিল করো যে আমি ইনশাল্লাহ পারবো, আর কিচ্ছু করা লাগবে না, আমি ইনশাল্লাহ দেখাই দিব, এবং একটা ভার্সিটিতে ঢুকবো, সেই ঢুকার পর তুমি তোমার শান্তিটা তখন খুঁজে নিও। এবং এই যে আজকে কথাটা বললাম না, যারা শুনছো তারা ওই দিন প্রয়োজনে আমাকে একটা কল দিও, যে ভাই আপনি বলছিলেন যে আমি যদি 10,000তম হয়ে 12,000তম হয়ে যদি একটা ইউনিভার্সিটিতে চান্স পাই, সেদিন আমার ভেতর থেকে একটা শুকরিয়া আসবে, ভেতর থেকে আসবে আমার এটা আসছে, এদিন তুমি আমাকে মনে করে কল দিও। ঠিক আছে, তো এই পর্যন্তই ছিল। আমরা আগামীকালকে আরেকজনকে নিয়ে আসবো, হয়তোবা ওর জার্নিটা হামজা থেকে আর একটু কঠিন জার্নি ছিল। হামজা তো যাই হোক জিএসটির আগে অন্যগুলোতে একটু মেরিটে আসছিল, বাট ও কোথাও আসে নাই। আমরা এমন একজনকে নিয়ে আসবো, তা আমরা প্রত্যেকটা দিন সন্ধ্যা 6টায় আমরা একজন না একজন বা 2জন 3জন করে আমরা এইভাবে তোমাদের সামনে আনতেছি। কেন আনতেছি? ওদের এক্সপিরিয়েন্স গুলো নেওয়ার জন্য। আমরা তুমি কি পাইছো? হামজা হচ্ছে এই যে তোর একটা ঝামেলা ছিল, অনেকের হয় কি ফ্রেন্ডরা অনেক চান্স পেয়ে গেছে, বন্ধু বান্ধব চান্স পেয়ে গেলে না, আমাদের একটা জিনিস হচ্ছে বন্ধু বান্ধব যখন সফল হয়ে যায়, কাছের বন্ধুরা তখন আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে কাছের বন্ধু। এটা আবার কেউ মানে মানে ভিতরে আবার এটা ই করো না, খারাপ লাগায় না, এটা হচ্ছে বাস্তব কথা, যে কাছের বন্ধু চান্স পেয়ে গেলে তখন আমাদেরই কষ্ট লাগে, আমি কেন পারলাম না, আমার বন্ধু তো পেয়ে গেছে। বুঝাইতে পারছি? তো এই জিনিসটা লাগে, এটা অনেকের এটা আছে। তো তোমরা হয়তো বুঝতে পারতেছো, মানে তোমাকে বন্ধুদের মানে বন্ধুকে হিংসা করা যাবে না, বাট ওইটা তোমার প্যারালালি যাইতে হবে, তোমাকে প্যারালালি যাইতে হবে, যে ও যে জায়গাটা অ্যাচিভ করছে আমি এই জায়গাটা অ্যাচিভ করবো। ও তো আমার বন্ধু, আমার সাথে আড্ডা দিছে, আমার সাথে একই দোকানে ঝালমুড়ি খাইছে, আমার সাথে একই দোকানে চা খাইছে, আমার সাথে একই সাথে চলতেছে, ও পাইছে, আমি কেন পারবো না? তো ওই জায়গাটাকে ওইভাবে নিয়ে তোমাকে একটা কামব্যাক দিতে হবে ইনশাআল্লাহ। এবং তোমরা চাইলেই পারবা, আমি বারবার বলি যে মন থেকে চাইতে হবে, মন থেকে চাইলেই পারবা। এই যে ভুংবাং করবা, ঘুরবা ফিরবা, এই যে এটা করবা সেটা করবা, এগুলো করে লাভ নেই আসলে। আলটিমেটলি পড়তে হবে, মেইন কথা পড়ার টেবিলে সময় দিতে হবে, আর কিচ্ছু না। আচ্ছা, একটা কমেন্ট আসছে আলসামি ভাই, আমার সিলেবাস অনেক বাকি, ম্যাথ বায়োলজি হালকা বাকি। সিলেবাস বাকি থাকলে ওগুলো ফিল আপ করতে পারবে, এগুলো কোনো সমস্যা নাই, ফিল আপ করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো সবাই থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা আগামীকালকে আরেকটা পডকাস্টে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।